আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাকিব স্টোরি লাউঞ্জ। আজ আমরা পৌঁছে গেছি ফার্মার বয়ের শেষ পর্বে। যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তবে এখনই করে নিন, যাতে ভবিষ্যতের সুন্দর গল্পগুলো আপনার কাছে পৌঁছে যায়। তাহলে শুরু করি ফার্মার বয়ের পঞ্চম ও শেষ পর্ব। উত্তর থেকে বইছে বাতাস। নাস্তা খেতে খেতে বলল বাবা, মেঘও করেছে, সময় থাকতে বীজনাট কুড়িয়ে আনা দরকার। আলমানজো, রয়্যাল আর অ্যালিস গরম জামাকাপড় পরে চলল বাবার সঙ্গে। রাস্তা দিয়ে গেলে 2 মাইল, কিন্তু মাঠের উপর দিয়ে আড়াআড়িভাবে গেলে মাত্র আধ মাইল। সুপ্রতিবেশী মিস্টার ওয়েবের অনুমতি নিয়ে তার জমির সীমানা থেকে পাথরের প্রাচীরের একটা অংশ সরিয়ে রেখে ওয়াগনে করে জঙ্গলে চলে এলো ওরা। মাঠ ময়দান খালি এখন। সবার সব পশু গোলাঘরের গরমে আরাম করছে, তাই এখনই প্রাচীরটা ঠিক করা দরকার পড়ল না। শেষ ট্রিপে পাথরগুলো আবার সাজিয়ে দিলেই হবে। হলুদ পাতা বিছিয়ে রয়েছে বীজ জঙ্গলের নিচে, আর সেই পাতার উপরে পড়ে আছে অসংখ্য বীজনাট। সাবধানে বাদাম সহ বীজ পাতা ওয়াগনে তুলছে বাবা আর রয়্যাল পিচফক দিয়ে। অ্যালিস আর আলমানজোর কাজ হলো ওয়াগনে তুলবার পর ওগুলোর উপর দৌড়ঝাঁপ, লাফালাফি, নাচানাচি করে সমান করা, জায়গা বাড়ানো। ওয়াগন ভর্তি হয়ে গেলে বাবা আর রয়্যাল ওগুলো গোলাঘরে রেখে আসতে গেল। সেই সময়টুকু ওরা দুজন নানান খেলায় মেতে থাকলো। খেলা ভালো না লাগলে গাছের গুঁড়িতে বসে দাঁত দিয়ে ভেঙে 3 কোনা বিছনাট খেলো। ঠান্ডা হাওয়া, সূর্যটা ঝাপসা, ছুটোছুটি করে বাদাম কুড়াচ্ছে চঞ্চল কাঠবিড়ালি শীতের সঞ্চয়। আকাশ থেকে আসছে বুনো হাঁসের ডাক। ঝাঁক বেঁধে দক্ষিণে চলেছে ওরা। উত্তর জমে যাচ্ছে শীতে। ওয়াগন ফিরে এলে আবার লাফঝাঁপ দিয়ে উঁচু হয়ে থাকা পাতা নামায় ওরা, আর ব্যস্ত পিচফর্ক পাতা সরিয়ে সরিয়ে খালি জমির পরিমাণ বাড়ায়। সারাদিনে যতটা পারা গেল বীজনাট সংগ্রহ করলো ওরা। গোধূলি নামতে প্রাচীরের পাথর আবার সুন্দর করে সাজিয়ে দিয়ে ফিরে এলো ওরা। দক্ষিণ গোলাঘরে ফ্যানিং মিলের পাশে উঁচু স্তূপ হয়ে রয়েছে পাতাসহ বীজনাট। আজই তুষারপাত শুরু হবে মনে হচ্ছে, বলল বাবা রাতে। ধরে নাও শেষ হলো গ্রীষ্মকাল। সত্যি, সকালে ঘুম থেকে উঠে আলমানজো দেখলো সাদা হয়ে গেছে মাঠঘাট, গোলাঘরের ছাদ। 6 ইঞ্চি পুরো তুষার জমেছে বটে, কিন্তু জমি এখনো পুরোপুরি শক্ত হয়ে যায়নি। খুশি হলো বাবা। এটা হচ্ছে গরিবের সার। রয়্যালকে পাঠানো হলো ক্ষেতগুলোতে লাঙ্গল দেওয়ার জন্য। এই সময় জমিতে লাঙ্গল দিলে উপরের তুষার ভিতরে গিয়ে সারের কাজ করে। পরের মরশুমে ফসল ভালো হয়। আবার বাবার সঙ্গে থেকে আলমানজো গোলাঘরের জানালাগুলো ভালো করে বন্ধ করলো। আলগা হয়ে যাওয়া তক্তাগুলো পেরেক মেরে আটকালো শক্ত করে। বাড়ি আর গোলাঘরের দেওয়ালগুলো খড় দিয়ে ছাওয়ার পর পাথর চাপা দিল, যাতে বাতাসে উড়ে না যায়। এসব করতে করতেই এসে গেল শীত। জমিনের উপর জমে শক্ত হয়ে গেল বরফ। এবার সারা শীতের জন্য মাসের যোগান রাখতে হবে ঘরে। খবর দেওয়া হলো ফ্রেঞ্চ জো আর লেজি জনকে। পরদিন খুব সকালে মস্ত এক লোহার কড়াই এনে গোলাঘরের কাছে 3টে পাথরের উপর বসালো রয়্যাল আর আলমানজো। ওটাকে কানায় কানায় ভরতে 3 ব্যারেল পানি লাগলো। পানি ভরে আগুন জ্বেলে দিল ওর নিচে কাঠ সাজিয়ে। ইতোমধ্যে এসে গেছে লেজি জন আর ফ্রেঞ্চ জো। সামান্য নাস্তা খেয়েই কাজে লেগে গেল সবাই। আজ 5টা শুয়োর আর একটা বাছুর জবাই হবে। মারবার পর এক এক করে প্রতিটা মৃতদেহ বাবা, জন আর জো মিলে বিশাল কড়াইয়ের ফুটন্ত পানিতে চুবালো। তারপর তুলে নিয়ে ফেললো পুরো তক্তার উপর। ওগুলোর গায়ের সব লোম চেঁছে পিছনের পা দুটো বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো গাছের ডালে। তারপর ছুরি দিয়ে পেট ফেরে ভিতরের সবকিছু নেওয়া হলো গামলায়।
আলমানজো আর রয়্যাল দুদিক থেকে ধরে নিয়ে রাখলো গামলা রান্নাঘরে। ওখানে দুই মেয়ে নিয়ে তৈরি হয়ে আছে মা। ঝটপট কলিজা আর হৃৎপিণ্ড কেটে ধুয়ে আলাদা করে রাখলো। চর্বি বের করে রাখলো আলাদা পাত্রে, গলিয়ে সংরক্ষণ করা হবে। বাবা আর জো সাবধানে ছাল ছড়ালো বাছুরের। এই ছাল দিয়েই জুতো তৈরি করা হবে আগামী বছর। সারা দুপুর মাংস কাটা হলো। রয়্যাল আর আলমানজো সেসব নিয়ে গিয়ে লবণ মাখিয়ে রেখে এলো সেলারে। উডশেডের চিলেকোঠায় রাখা হলো হৃৎপিণ্ড, কলিজা, জিভ, পাজরা ইত্যাদি। বাছুরের মাংস ঝুলিয়ে রাখা হলো ওখানে। ঠান্ডায় জমে যাবে কিছুক্ষণের মধ্যেই। গোটা শীতকাল একই রকম থাকবে ওগুলো চিলেকোঠায়। যখন যেমন দরকার পেরে এনে ব্যবহার করা হবে। কাজ শেষ করে মজুরি হিসেবে মাংস নিয়ে শীষ দিতে দিতে বাড়ি চলে গেল ফ্রেঞ্চ জো আর লেজি জন। দুই মেয়ে নিয়ে মা রান্নাঘরে ব্যস্ত থাকলো পরের পুরো একটা সপ্তাহ। মাংস, চর্বি, মগজ কোনোটা ভেজে রাখছে, কোনোটা সেদ্ধ করে, কোনোটা ছেঁকে, কোনোটা শক্ত চাকা, কোনোটা জেলির মতো নরম, কোনোটা চুবিয়ে রাখছে সিরকায়, কোনোটা ব্র্যান্ডিতে। আলমানজোকে ধরে তাকে দিয়ে মাংস পেষানো হলো কয়েক হাজার টুকরো। সসেজ হবে ওগুলো দিয়ে। মাংস পেষার মেশিনের হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে হাত ব্যথা হয়ে গেল আলমানজোর। সেই মাংস সেদ্ধ করে বড় বড় বল বানালো মা। বাবার উডশেডের চিলে কোঠায় রেখে এলো আলমানজো ওগুলো পরিষ্কার কাপড়ের উপর। ওখানেই জমে থাকবে গোল পিনগুলো। রোজ সকালে একটা করে এনে কেটে কুটে ভেজে দেওয়া হবে নাস্তার সময়। এরপর শুরু হলো মোমবাতি পর্ব। গরুর চর্বি গলিয়ে ঢালা হলো সুতো বসানো কয়েকটা টিনের টিউবের মধ্যে। আলমানজো ওগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে এলো বাইরে। তারপর মোল্ডগুলো গরম পানিতে একটু চুবিয়ে টিউবটা দুভাগ করতেই বেরিয়ে এলো কয়েকটা মোমবাতি। পুরো একটা দিন গেল মোমবাতি তৈরির কাজে। সাজিয়ে রাখা হলো সব জায়গা মতো। আগামী 1 বছর চলবে ওদের এই মোমবাতি দিয়ে। এবছর মুচি আসতে দেরি করেছে বলে খুব অস্থির হয়ে উঠল মা। আলমানজোর মোকাসিন ভর্তা হয়ে গেছে। রয়্যালের বুটের অবস্থা তার চেয়েও খারাপ। পা বড় হয়ে যাওয়ায় জায়গা জায়গা চামড়া ছিঁড়ে ফেলতে হয়েছে। এখন ঠান্ডায় পা কনকন করে, কিন্তু মুচি না আসা পর্যন্ত কিছুই করবার নেই। প্রতি বছর এই সময়ে আসে মুচি। কয়েকদিন থেকে যার যেমন পছন্দ জুতো বানিয়ে দিয়ে যায়। বড্ড দেরি করেছে লোকটা এবার আসতে। এদিকে রয়্যাল, ইলাইজা জেন আর অ্যালিসের একাডেমিতে পড়তে যাওয়ার সময় হয়ে গেছে। প্রত্যেকেরই জুতো বানানো একান্ত দরকার। পোশাক তৈরি করে ফেলেছে মা। রয়্যালের জন্য নতুন স্যুট, সেই সঙ্গে গ্রেড কোট আর ফ্ল্যাপ লাগানো টুপি। চিবুকের নিচে বোতাম লাগালেই ঢাকা পড়ে কান। ইলাইজা জেনের জন্য বাদামি আর অ্যালিসের জন্য বেগুনি রঙের সুন্দর নতুন ড্রেস সেলাই করা সারা। ওরা দুজন এখনো পুরনো কাপড়টা সেলাই খুলে উল্টে নিয়ে সেলাই করায় ব্যস্ত। এর ফলে নতুনের মতো দেখাবে এগুলো। মনে হবে দুটো ড্রেস পেয়েছে ওরা এবছর। প্রত্যেক সন্ধ্যায় মায়ের উলের কাঁটা দুটো তুফান বেগে চলে। ক্লিক ক্লিক শব্দ হয় মৃদু। সবার জন্য তৈরি হচ্ছে গরম মোজা। কিন্তু কোথায় মুচি? ব্যাটা এলো না তো। এলোই না। মেয়েদের স্কার্টে ঢাকা পড়েছে পুরনো জুতো। কিন্তু রয়্যাল বেচারা কোথায় লুকাবে জুতো? চমৎকার একটা স্যুট পরে যাবে সে একাডেমিতে, কিন্তু জুতোর দিকে তাকালে কাটা চামড়ার ফাঁক দিয়ে সাদা মোজা দেখা যাবে। কিছুই করবার নেই। বাবার সঙ্গে একা গোলাঘরের কাজগুলো সারল আলমানজো। রয়্যালের জন্য মনটা কেমন যেন করে উঠল ওর। নাস্তার সময় দেখা গেল রয়্যাল, ইলাইজা জেন আর অ্যালিস পোশাক পরে তৈরি। কেউই তেমন কিছু খেতে পারল না। বাবা গেল স্লেতে ঘোড়া জুতে সামনের আঙ্গিনায় নিয়ে আসতে। আলমানজো বড় ভাই আর বোনেদের ব্যাগগুলো নিচে এনে রাখলো। অ্যালিস না গেলে ভালো হতো, ভাবল ও একবার।
গাড়ি এসে দাঁড়াতেই উঠে পড়ল সবাই। অ্যাপ্রনে চোখ মুছে হাসি মুখে বিদায় দিল মা ওদের। চলতে শুরু করলো স্লে। অ্যালিস ফিরে তাকিয়ে বলল, গুড বাই, গুড বাই। সারাটা দিন মন খারাপ থাকলো আলমানজোর। মনে হলো সবকিছু যেন থেমে আছে, সব শূন্য। বাবা মার সঙ্গে বসে ডিনার খেলো ও একা। সন্ধ্যার বেশ একটু আগে থেকেই গোলাবাড়ির কাজ শুরু হলো রয়্যাল নেই বলে। কাজ সেরে বাড়ি ফিরবার কোনো তাগিদ বোধ করল না ও আজ। কারণ গিয়ে দেখবে অ্যালিস নেই। মন খারাপ লাগছে আজ ইলাইজা জেনের জন্য। রাতে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে চেষ্টা করলো ও 5 মাইল দূরে ওরা কে কি করছে। পরদিনই হাসতে হাসতে ঢুকলো মুচি। দিন সপ্তাহ দেরি করে আসায় মা প্রথমে খুব বকাবকি করলো ওকে, কিন্তু জানা গেল দোষটা ওর নয়। এক বিয়ে বাড়িতে ওকে আটকে রাখা হয়েছিল অনেকগুলো জুতো বানিয়ে দেওয়ার জন্য। মুচি লোকটা মোটাসোটা, হাসিখুশি, আমোদপ্রিয়। খাবার ঘরের জানালার পাশে নিজের কাজের বেঞ্চ বসিয়ে যন্ত্রপাতি সাজিয়ে তৈরি হয়ে নিল। ডিনার খেয়েই লেগে পড়বে কাজে। গত বছরের ট্যান করা চামড়া এনে দিল বাবা। কিভাবে কি তৈরি হবে বুঝিয়ে দিল। ডিনারের সময় মজার মজার খবর শোনালো মুচি। হাসির গল্প বলল। অকণ্ঠ প্রশংসা করলো মায়ের রান্নার। এমন সব রসালো কৌতুক শোনালো যে অট্ট হাসিতে ফেটে পড়ল বাবা। হাসতে হাসতে পানি এসে গেল মায়ের চোখে। খাওয়া দাওয়া সেরে জানতে চাইল মুচি কার জুতো দিয়ে শুরু করবে কাজ। বাবা বলল, আমার মনে হয় আলমানজোর জন্যে এক জোড়া বুট দিয়ে শুরু করতে পারো। অবাক হয়ে গেল আলমানজো। বলে কি? ওর বহুদিনের শখ বুট পরে, কিন্তু এত দ্রুত বাড়ছে ওর পা যে ভেবেছিল 1 বছরও মোকাসিনী পরতে হবে। ওকে মাথায় তুলেছ তুমি জেমস, মা আপত্তি করল। কিভাবে? প্রশ্ন করলো বাবা। আমার তো মনে হয় বুট পরার বয়স হয়ে গেছে ওর। পুলকিত আলমানজো মোকাসিন আর মোজা খুলে একটা কাগজে পা রাখল। মুচি তার লম্বা পেন্সিল দিয়ে ছবি এঁকে নিল পায়ের। তারপর কোন দিকে কয় ইঞ্চি লিখে ফেলল মাপ যোগ করে। ব্যাস, আলমানজোকে আর ওর দরকার নেই। কাজেই বাবার সঙ্গে গোলাবাড়ির কাজে লেগে গেল আলমানজো। পরদিন সকালে ওর বুটের সোল কাটা হলো চামড়ার ঠিক মাঝখান থেকে। ভিতরের সোল কাটা হলো কিনারের পাতলা চামড়া থেকে। উপরের অংশ কাটা হলো সবচেয়ে নরম চামড়া থেকে। তারপর সেলাইয়ের সুতোয় মোম ঘষতে শুরু করলো মুচি। এইবার শুরু হবে সেলাই। বুটজোড়া তৈরি হয়ে গেলে পায়ে দিয়ে হেঁটে দেখল আলমানজো। চমৎকার ফিট করেছে পায়ে। বেশ গটমট আওয়াজ হচ্ছে হাঁটলে। মনের খুশি আর চাপতে পারছে না আলমানজো। হাসি এসে যাচ্ছে সামান্য কথায়। শনিবার মেলনে গিয়ে অ্যালিস, রয়্যাল আর ইলাইজাজেনকে নিয়ে এলো বাবা। খুশি মনে ওদের জন্য নানান রকম খাবার তৈরি করলো মা। বারবার গেটের কাছে গিয়ে দাঁড়ালো আলমানজো অ্যালিস আসবে বলে। এক বিন্দু বদলায়নি অ্যালিস। বাগি থেকে নামবার আগেই চেঁচিয়ে উঠল, আরে আলমানজো, নতুন বুট পরেছ তুমি? চমৎকার একজন মহিলা হওয়ার শিক্ষা নিচ্ছে ও একাডেমিতে। গান শিখছে, আচার আচরণ শিখছে, কিন্তু বাড়ি ফিরতে পেরে ওর আনন্দের সীমা নেই। ইলাইজা জেনের কথাবার্তা আগের চেয়েও কর্কশ। প্রথমেই বলল, আলমানজোর বুটে আওয়াজ বেশি। রয়্যাল কোনো কথায় গেল না। পুরনো কাপড় গায়ে দিয়ে লেগে গেল দৈনন্দিন কাজে। কিন্তু আলমানজোর মনে হলো কাজ থেকে ওর মন উঠে গেছে। ওই রাতেই বিছানায় উঠে রয়্যাল জানালো ও আসলে শহরে একটা দোকান দিতে চায়। আমার মনে হয় মস্ত বোকামি করবে তুমি যদি চাষাবাদের পেছনে জীবনটা নষ্ট করো, বলল ও। ঘোরা ভালো লাগে আমার, আলমানসো বলল। আরে ধুর, দোকান মালিকেরও ঘোড়া থাকে, জবাব দিল রয়্যাল। প্রতিদিন সুন্দর সুন্দর পোশাক পরে ওরা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, গাড়ি হাঁকায়। দোকান ভালো চললে এমনকি কোচম্যানও রাখে।
কিছু বলল না আলমানজো, তবে পরিষ্কার জানে কোচম্যানের ওর কোনো দরকার নেই। কোলগুলোকে ট্রেনিং দেবে, পোষ মানাবে, তারপর নিজের ঘোড়া নিজে দাবড়াবে। পরদিন একসঙ্গে গির্জায় গেল ওরা। রয়্যাল, ইলাইজাজেন আর অ্যালিসকে একাডেমিতে নামিয়ে দিয়ে শুধু মুচিকে নিয়ে ফিরে এলো খামারে। সবার মাপ নিয়ে নিয়েছে, তাই কোনো অসুবিধা হলো না। ডাইনিং রুমের বেঞ্চে বসে মনের আনন্দে শীষ দিল, আর একটার পর একটা জুতো বানিয়ে চলল লোকটা। 14 দিন পর সবার জুতো বানিয়ে দিয়ে যন্ত্রপাতি গুটিয়ে নিয়ে যখন চলে গেল, তখন আবার সুনসান হয়ে গেল বাড়িটা। সেই সন্ধ্যায় বাবা বলল, কাল স্টার আর ব্রাইটের জন্যে একটা ববস্লেড বানালে কেমন হয়? সত্যি? লাফিয়ে উঠল আলমানজো। আমি কি, তুমি কি এবার জঙ্গল থেকে কাঠ কেটে আনতে আমাকেও নেবে? ঝিকমিক করে উঠল বাবার চোখ দুটো। তাছাড়া আর কি করবে তুমি ববস্লেড দিয়ে? পরদিন জঙ্গলে গিয়ে সোজা দেখে ছোটখাটো একটা ওক গাছ কাটল বাবা। ছোট ডালগুলো ছেটে দিতেই সুন্দর করে গুছিয়ে আটি বাঁধল আলমানজো। তারপর দেখে শুনে রানারের জন্য দুটো বাঁকা গাছ কাটল বাবা, 5 ইঞ্চি মোটা আর 6 ফুটের পর, যেগুলো বাঁক নিয়েছে। সব কাঠ বড় ববস্লেডে তুলে নিয়ে ওরা বাড়ি ফিরে গেল। তারপর ডিনার সেরে দুজন মিলে বড় গোলাঘরটায় বসে বানালো ছোট্ট একটা সুন্দর ববস্লেড। খুশিতে গর্বে লাফাতে ইচ্ছে করলো আলমানজোর, কিন্তু বাবার সামনে ওটা করা যায় না বলে অনেক কষ্টে দমন করলো নিজেকে। সন্ধ্যা হয়ে এলো ববস্লেড তৈরি করতে করতে। কাজটা শেষ করে পশুদের খাওয়া দাওয়া আর ঘর পরিষ্কারের কাজ সেরে দুধ দুইয়ে ভরা বালতি নিয়ে যখন ঘরে ফিরবে বলে গোলা প্রাঙ্গণে বেরোলো ওরা, তখন জোর বাতাস উঠেছে। ঘুরপাক খাচ্ছে তুষার, বিষণ্ণ কান্নার মতো শোনাচ্ছে বাতাসের বিলাপ। পড়ুক, আরও তুষার পড়ুক, ভাবছে আলমানসো। শীঘ্রই নতুন ববস্লেড নিয়ে কাঠ কেটে আনতে যাবে ও বাবার সঙ্গে। কিন্তু ঝড়ের মতিগতি দেখে বাবা বলল, আগামী কয়েকদিন ঘরের বাইরে কোনো কাজ করা যাবে না, কাজেই কাল থেকে গম মারাই শুরু করবে ওরা। আচ্ছা, মেশিনে মাড়াই করলে কি গমের ক্ষতি হয়? জানতে চাইল আলমানজো। শহরে মেশিন এসেছে ও শুনেছে। কিছুটা হয়, বলল বাবা, তবে আসল ক্ষতি হয় খড়ের। ওগুলো আর গরু বাছুরকে খাওয়ানোর উপযুক্ত থাকে না। আমি নিজে গিয়ে দেখে এসেছি। মেশিন হচ্ছে অলস লোকের জন্যে। হ্যাঁ, তাড়াতাড়ি হয় ঠিকই, কিন্তু আমাদের তাড়াটা কোথায়? এই ধরো, আগামী কয়েকটা দিন বাইরে কোনো কাজ নেই। গম মাড়াইয়ের কাজটা হাতে না থাকলে বসে বসে আঙ্গুল ফোটানো ছাড়া আর কিছু করবার থাকতো আমাদের? ঠিক, মাথা ঝাঁকালো আলমানজো। নিজেরা করাই সব দিক দিয়ে ভালো। পুরাটা শীতকাল ধরে যখনই আবহাওয়া খারাপ থাকবে, তখনই গম, জই, কানাডা, মটর, যব এসব মাড়াইয়ের কাজ চলবে। ফ্যানিং মিলের হাতল ঘোরাবে আলমানজো। হপারের ভিতর বাবা ঢালবে শস্য। প্রবল বাতাসে খোসা বেরিয়ে যাবে সামনের মুখ দিয়ে। নিচে পড়বে পরিষ্কার শস্যের দানা। ক্ষেতে মই দিয়েছে আলমানজো। আগাছা পরিষ্কার করেছে, ফসল বুনেছে, তারপর ফসল তুলেছে ঘরে। এখন মাড়াই করছে। নিজেকে পরিপূর্ণ একজন মানুষ মনে হলো ওর। ক্ষুধার্ত গরু, ঘোড়া, ভেড়া, শুয়োর, মুরগি সবাইকে খাওয়াচ্ছে। আর বলতে ইচ্ছে করছে, আমার উপর নির্ভর করতে পারো তোমরা। আমি বড় হয়ে উঠছি। কোনোদিন কোনো কষ্ট হবে না তোমাদের। বড়দিনের ছুটিতে বাড়ি ফিরে এলো রয়্যাল, ইলাইজাজেন আর অ্যালিস। এসেই কাজে লেগে গেল সবাই। কারণ এবারের ক্রিসমাসে আঙ্কেল অ্যান্ড্রু, আন্ট ডেলিয়া, আঙ্কেল ওয়েসলি, আন্ট লিন্ডি তাদের বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে বেড়াতে আসছে। দুপুরের ডিনারে সারা বছরের সেরা খাবারের বন্দোবস্ত হবে। মেয়েরা বাড়িঘর পরিষ্কারের কাজে লেগেছে। মা হরেক পদের রান্না নিয়ে ব্যস্ত। রয়্যাল গেছে বাবার সঙ্গে মারাইয়ের কাজে। আলমানজোকে রেখে দিয়েছে মা 5 মাস খাটার জন্য।
স্টিলের চামচ, কাঁটা, ছুরি ঘষে মেজে পরিষ্কার করা, রূপোর প্লেট, তস্তরি, ডিশ পলিশ করে চকচকে করা, এসবের ভার পড়েছে ওর উপর। একটা অ্যাপ্রন গায়ে জড়িয়ে অক্লান্ত পরিশ্রম করে চলেছে ও। কাল সকালে ঘুম থেকে উঠেই মোজার ভিতর পাওয়া যাবে বড়দিনের উপহার। ভালো হয়ে চললে ভালো উপহার পাওয়া যায়, নইলে নাকি মোজার ভিতর থাকে ছোট্ট একটা কাঠের টুকরো। রান্নাঘর থেকে এতই সুগন্ধ আসছে যে পানি এসে যাচ্ছে জিভে। পাউরুটি সেকে বের করে রাখা হয়েছে ঠান্ডা হওয়ার জন্য। সেই মনোহর গন্ধের সঙ্গে মিশেছে কেক, বিস্কিট আর হরেক জাতের পিঠে-পুলির সুগন্ধ। আস্ত একটা রাজহাঁসের ভিতর বাইরে পুরু করে মশলা মাখাচ্ছে মা। সম্ভবত রোস্ট করা হবে ওটাকে। এক মনে কাজ করে চলেছে আলমান্জো। তার ওই ফাঁকে ফাঁকে ছুটতে হচ্ছে চিলেকোঠা থেকে তেজপাতা বা গরম মশলা নিয়ে আসবার জন্য। পর মুহূর্তে হয়তো ছুটতে হলো তলকুঠুরি থেকে আপেল আনতে, তারপর আবার ছোট চিলেকোঠায় পেঁয়াজ আনতে। এরপরই আবার ঠান্ডার মধ্যে বেরিয়ে এক দৌড়ে পানি আনতে হবে পাম্প থেকে বালতি ভরে। সব কাজ সেরে উঠে দাঁড়িয়েছে। এমনই সময় আদুরে গলায় মা বলল, বাবা আলমান্জো, স্টোভটা একটু পালিশ করে দাও তো। ঘরবাড়ি ঝকঝকে তকতকে, সবাই ক্লান্ত, ঘুমে ভেঙে আসছে চোখ। রাতের খাওয়া হয়ে যেতেই মশলা মাখানো রাজহাঁস আর ছোট্ট একটা শুয়োর রাতভর ধীরে ধীরে রোস্ট হওয়ার জন্য ঢুকিয়ে দেওয়া হলো হিটারের সঙ্গের চুলোয়। ঘড়িতে চাবি দিল বাবা হাই তুলে। আলমান্জো আর রয়্যাল দুটো পরিষ্কার মোজা ঝুলিয়ে রাখলো একটা চেয়ারের পিঠে। আরেকটা চেয়ারের পিঠে ওদের মোজা ঝুলিয়ে রাখলো অ্যালিস আর ইলাইজা জেন। তারপর মোম হাতে সিঁড়ি বেয়ে চলে গেল সবাই যে যার বিছানায়। খুব ভোরে অন্ধকার থাকতে ঘুম ভেঙে গেল আলমানজোর। ভিতরে কেমন যেন একটা উত্তেজনা। হঠাৎ মনে পড়ল, আরে আজ তো ক্রিসমাসের সকাল। লেপ সরিয়েই লাফিয়ে পড়ল ও জ্যান্ত কিছুর উপর। কোকিয়ে উঠল রয়্যাল। রয়্যাল যে পাশে আছে ভুলেই গিয়েছিল ও। ওর উপর দিয়ে আছড়ে পাছড়ে নেমে গেল আলমানজো। গলা ফাটিয়ে চেঁচাচ্ছে, ক্রিসমাস ক্রিসমাস, ম্যারি ক্রিসমাস। নাইট শার্টের উপর প্যান্ট পরে নিল ও। রয়্যালও খাট থেকে লাফিয়ে নেমে একটা মোম জ্বালল। এক থাবা দিয়ে ওটা ছিনিয়ে নিয়ে ছুটল আলমানজো সিঁড়ির দিকে। আরে কি করো, আমার প্যান্ট গেল কই? আলমানজো ততক্ষণে নেমে গেছে অর্ধেক সিঁড়ি। অ্যালিস আর ইলাইজা যেন ছুটে বেরিয়ে এসেছে ওদের ঘর থেকে, কিন্তু আলমানজোর সঙ্গে দৌড়ে পারল না। দূর থেকেই দেখা গেল মোটা সোটা হয়ে ঝুলছে ওর মোজাটা। একটা মোমদানিতে মোমটা দাঁড় করিয়েই তুলে নিল ও মোজা। প্রথমেই বেরুলো চমৎকার একটা কান ঢাকা টুপি, মেশিনে সেলাই করা দারুণ একখানা টুপি। চিবুকের নিচ থেকে বোতাম খুলে কানের ঢাকনাটা মাথার উপর তুলে রাখা যায় বোতামেটে। মনের আনন্দে চিৎকার ছাড়ল আলমানজো। এত সুন্দর টুপি পাবে স্বপ্নেও ভাবতে পারেনি ও। উল্টে পাল্টে ভিতরটা দেখলো ও। বাইরেটা দেখলো মসৃণ লাইনিংয়ে আঙ্গুল বুলিয়ে দেখলো। তারপর মাথায় পড়লো ওটা। একটু বড় হলো মাথায়। ভালোই হলো, ও তো বাড়ছে। অনেকদিন পরা যাবে এই টুপি। ইলাইজা জেন আর অ্যালিসও নিজ নিজ মোজার ভিতর হাত পুরে চিহি চিহি দাগ ছাড়ছে। রয়্যাল পেয়েছে একটা সিল্কের মাফলার। দাঁত বেরিয়ে পড়েছে খুশিতে। মোজার ভিতর আবার হাত ঢুকালো আলমানজো। বেরিয়ে এলো দামি একটা হোরহাউল্ড ক্যান্ডি। একটা কাঠির শেষ প্রান্তে কামড় দিল ও। বাইরেরটা নরম, কিন্তু ভিতরে শক্ত। অনেকক্ষণ ধরে মজা করে খাওয়া যাবে। এরপর বেরোলো একজোড়া নতুন দস্তানা, তারপর একটা কমলা, তারপর এক প্যাকেট শুকনো ডুমুর। আরে বাপ, এত উপহার! ওর মনে হলো কেউ কোনোদিন এত ভালো ভালো উপহার পায়নি ক্রিসমাসে। যা পেয়েছে এই শেষ মনে করেছিল ও। কিন্তু মোজার গোড়ালির কাছে আছে আরও কি যেন, ছোট পাতলা শক্ত মতো কি যেন। কি হতে পারে? ভাবতে ভাবতে বের করে আনলো ও জিনিসটা।
আরে সর্বনাশ! জ্যাক নাইফ! ৪ ব্লেডের একটা জ্যাক নাইফ! চেঁচিয়ে বাড়ি মাথায় করে ফেলল আলমান্জো। সবকটা ফলা খুলে দেখল ঝকঝকে ধার। উফ! এত আনন্দ রাখবে কোথায় ও? দেখো অ্যালিস, রয়্যাল, দেখো, দেখো, দেখো আমার জ্যাকনাইফ! বাবার গলা ভেসে এলো উপর থেকে। তার আগে ঘড়িটা দেখো। থমকে পরস্পরের দিকে তাকালো ওরা। রয়্যাল মোমবাতিটা তুলে ধরতেই সবাই তাকালো ঘড়ির দিকে। 3:30 বাজে। ইলাইজাজেন পর্যন্ত হতভম্ব হয়ে গেল। কি বলবে বুঝে পেল না। ১৩ ঘন্টা আগেই হইচই করে ঘুম ভাঙিয়ে দিয়েছে ওরা বাবা মার। কয়টা বাজে? জানতে চাইল বাবা। আলমান্জো তাকালো রয়্যালের দিকে। রয়্যাল তাকালো ইলাইজাজেনের দিকে। ইলাইজাজেন ঢোক গিলে মুখ খুলতে গেল, কিন্তু তার আগেই অ্যালিস বলল, ম্যারি ক্রিসমাস বাবা, ম্যারি ক্রিসমাস মা। এখন এখন 4টে বাজতে 30 মিনিট বাকি বাবা। ঘড়িটা বলে চলেছে, টিক টক, টিক টক, টিক। বাবার চাপা হাসি শোনা গেল। হিটারের তাপ বাড়িয়ে দিল রয়্যাল ড্যাম্পার খুলে। ইলাইজাজেন রান্নাঘরের চুলো ধরিয়ে কেতলি চড়িয়ে দিল। গরম হয়ে উঠল বাড়িটা। নেমে এলো বাবা মা। পুরো একটা ঘন্টা বাড়তি সময় পাওয়া গেছে উপহারগুলো উপভোগ করবার জন্য। অ্যালিস পেয়েছে একটা সোনার লকেট। ইলাইজাজেন পেয়েছে গার্নেটের এক জোড়া কানের দুল। মার হাতে বোনা নতুন লেস কলার আর কালো লেস লাগানো দস্তানাও পেয়েছে ওরা দুজন। রয়্যাল সিল্কের মাফলার ছাড়াও পেয়েছে সুন্দর একটা চামড়ার মানিব্যাগ। কিন্তু আলমান্জোর ধারণা সবার সেরা উপহার পেয়েছে ওই। এমন ক্রিসমাস আর হয় না। একটু পরেই ব্যস্ত সমস্ত হয়ে উঠল মা। তাড়া দিতে শুরু করলো সবাইকে। গোলাবাড়ির কাজ সারতে হবে, দুধ জাল দিতে হবে, নাস্তা সেরেই তরকারি করতে হবে, পুরো বাড়িটা ধোপ দুরস্ত করে মেহমান পৌঁছানোর আগেই জামা কাপড় পরে তৈরি হয়ে নিতে হবে। সূর্য উঠে পড়ল। চরকির মতো ঘুরছে মা সবখানে, কথা বলছে অনর্গল। আলমানজো, কান দুটো ধুয়ে ফেলো। আহা রয়েল, পায়ে পায়ে ঘুরো না তো। ইলাইজাজেন, খেয়াল রাখো। আলুগুলো কুটছো না তুমি? ও, কাটছো? আর আলুর চোখ বেরিয়ে থাকছে কেন? দেখতে পেলে তো লাফিয়ে চলে যাবে পেয়ালা থেকে। আর অ্যালিস, বাসনগুলো গুনে ফেলো। তার সঙ্গে মিলিয়ে ছুরি কাটা চামচ আলাদা করে রাখো। ভালো টেবিল ক্লথগুলো নিচের শেলফে। আয় হায়, ঘড়ি দেখো। স্লেবেলের আওয়াজ কানে আসতেই দরাম করে চুলোর দরজা বন্ধ করে ছুটল মা অ্যাপ্রন ছেড়ে ব্রুচটা পরে আসবার জন্য। অ্যালিস দৌড়ালো নিচের দিকে। ইলাইজা জেন্স উঠল উপর দিকে। দুজনেই আলমানসোকে কলার সোজা করতে বলল। ওদিকে মাকে ডাকছে বাবা গলাবন্ধটা লাগিয়ে দেওয়ার জন্য। এমনই সময়ে আঙ্কেল ওয়েসলির স্লেটা থেমে দাঁড়ালো। ঝাঁকি খেয়ে অনেকগুলো ঘন্টা বেজে উঠল একসঙ্গে। দৌড়ে বেরিয়ে গেল আলমানজো। ওর পেছন পেছন এমন ভঙ্গিতে ধীরে সুস্থে বেরোলো বাবা মা, যেন তাড়াহুড়ো কাকে বলে জানেই না। ফ্র্যাঙ্ক, ফ্রেড, অ্যাবনার আর ম্যারি নেমে এলো স্লে থেকে। আন্ট লিন্ডি নামবার আগে বাচ্চাটা মার কোলে দিচ্ছে। এমন সময় পৌঁছে গেল আঙ্কেল অ্যান্ড্রুর স্লে। আঙিনা ভর্তি হয়ে গেল ছেলেতে, আর বাড়ি ভর্তি হয়ে গেল হুপ স্কার্টে। আঙ্কল দুজন মাটিতে পা ঠুকে তুষার ঝাড়ল বুট থেকে। তারপর মাফলার খুলল। রয়্যাল আর চাচাতো ভাই জেমস বাগি হাউসে নিয়ে গেল স্লে দুটোকে। ঘোড়া খুলে স্টলে ঢোকালো। ঘষে দিল ওদের তুষারে হিম লাগা পাগুলো। নতুন টুপি মাথায় দিয়ে চাচাতো ভাইদের নিজের জ্যাকনাইফ দেখালো আলমানসো। ফ্র্যাঙ্কের টুপিটা পুরনো হয়ে গেছে এতদিনে। ওর অবশ্য জ্যাকনাইফ আছে একটা, কিন্তু ওটার ফলা মাত্র 3টে। সবাইকে নিয়ে গিয়ে স্টার আর ব্রাইটকে দেখালো। নিজের ছোট্ট ববস্লেডটাও দেখালো। লুসির পিছন দিকটা গমের শীষ দিয়ে চুলকানোর অনুমতি দিল। তারপর বলল, যদি চুপ করে থাকে তাহলে স্টারলাইটকেও দেখাতে পারে।
সবাই মিলে গেল ঘোড়ার স্টলে। এগিয়ে আসছিল স্টারলাইট, কিন্তু বারের ফাঁক দিয়ে হাত গলিয়ে ফ্রাঙ্কোকে ধরতে যেতেই চট করে সরে গেল। ওকে ধরতে গেলে কেন? বিরক্ত আলমানজো। বাজি ধরে বলতে পারি ভেতরে গিয়ে ওর পিঠে ওঠার সাহস নেই তোমার, চ্যালেঞ্জ করলো ফ্র্যাঙ্ক। সাহস আছে, কিন্তু বোকার মতো কাজ আমি করতে যাব কেন? নষ্ট হয়ে যাবে চমৎকার কোলটা। নষ্ট হবে কি রকম? বিদ্রূপ করলো ফ্র্যাঙ্ক। আসলে বলো, ভয় পাচ্ছ তুমি? অতটুকু একটা ঘোড়ার বাচ্চাকে ভয় পাচ্ছ তুমি? ভয় কেন পাবো? বাবার বারণ আছে। বারণ থাকলেও আমার ইচ্ছে করলে আমি কাজটা করতামই করতাম, লুকিয়ে হলেও। এর প্রত্যুত্তরে কোনো কথা বলল না আলমানজো। এবার ফ্র্যাঙ্ক বেড়া বেয়ে উপরে উঠতে শুরু করলো। ওপারে গিয়ে ঘোড়ায় চড়বে। নামো ওখান থেকে, বলেই ফ্র্যাঙ্কের পা চেপে ধরলো আলমানজো। ভয় পাবে কোলটা। ভয় দেখাতেই তো যাচ্ছি। পা ঝাড়া দিল ফ্র্যাঙ্ক। স্টল মেয়ে দৌড়ে বেড়াচ্ছে স্টারলাইট। রয়্যালকে ডাকবার জন্য চেঁচাতে গিয়েও মুখ বন্ধ করে ফেলল, কারণ এখন চিৎকার দিলে আরো ভয় পেয়ে যাবে স্টারলাইট। দাঁতে দাঁত চেপে গায়ের জোরে টান মারল আলমানজো। হরহর করে নেমে এলো ফ্র্যাঙ্ক। চমকে উঠে লাফ দিল সব কটা ঘোড়া। স্টারলাইট পিছাতে গিয়ে ধাক্কা খেলো খাবারের গামলায়। চাবুকে পিঠের ছাল তুলে নিব বেটা, বলল ফ্র্যাঙ্ক উঠে দাঁড়িয়ে। চেষ্টা করে দেখো না কেন, জবাব দিল আলমানজো। গোলমাল শুনে দক্ষিণ গোলাঘর থেকে দৌড়ে এলো রয়্যাল। আলমানজো আর ফ্র্যাঙ্কের কাঁধ ধরে ঠেলে বের করে দিল গোলাবাড়ি থেকে। ফ্রেড, অ্যাবনার আর জন চুপচাপ অনুসরণ করলো ওদের। আবার যদি কোর্টগুলোর কাছে তোমাদের দেখি, চোখ মুখ পাকিয়ে বলল রয়্যাল। বাবাকে আর আঙ্কেল ওয়েসলিকে বলবো আমি, পিঠের চামড়া তুলে নেবে, সাবধান। প্রচণ্ড জোরে ঝাঁকালো ও দুইজনকে। তারপর ঠুকে দিল দুটো মাথা। অনেকগুলো তারা দেখতে পেল আলমানজো ফ্র্যাঙ্কের অবস্থাও তথৈবচ। ক্রিসমাসের দিনে মারপিট, হ্যাঁ? লজ্জা করে না তোমাদের? আমি তো ওকে শুধু বারণ করেছিলাম যেন স্টারলাইটকে ভয় না দেখায়। শাট আপ, ধমক দিল রয়্যাল। এখন একটু ভদ্র হয়ে চলো, নইলে কপালে দুঃখ আছে। যাও, হাত ধুয়ে নাও সবাই, ডিনারের সময় হয়ে গেছে। হাত ধুয়ে নিল সবাই রান্নাঘরে গিয়ে। মা, আন্ট আর চাচাতো বোনেরা টেবিল সাজাচ্ছে। নানান রকম খাবারে বোঝাই হয়ে গেছে টেবিল। নিজস্ব আলাদা আলাদা সুগন্ধ ছাড়ছে এক একটা ডিশ। মাথা নিচু করে চোখ বন্ধ করলো আলমানসো। বাবা প্রার্থনা করছে। ক্রিসমাস ডে বলে প্রার্থনাটাও দীর্ঘ, কিন্তু শেষ পর্যন্ত থামতে হলো বাবাকে। চোখ মেলে টেবিলের এদিক থেকে ওদিক পর্যন্ত দেখলো আলমানজো। আরই সর্বনাশ! মুখে অ্যাপেল নিয়ে বসে আছে রোস্ট করা ছোট্ট শুয়োরটা মস্ত নীল প্লেটের উপর। রাজহাঁসের রোস্টটাও লোভনীয় ভঙ্গিতে বসে আছে একটা ডিশে। ছুরিটা ধার করে নিচ্ছে বাবা পাথরে ঘষে। ক্যানবেরি জেলি আর ম্যাশড পটেটোর পাহাড়ের গা থেকে গলতে গলতে নামা মাখনের দিকে চাইল আলমানজো। শালগমের ভর্তার পাহাড়টার দিকে তাকালো ও। তারপর দেখল ভাজা গাজরগুলোর দিকে। ঢোক গিলে মনস্থির করল ও, আর কোনো দিকে তাকাবে না। কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজা আপেল আর গাজরের হালুয়ার দিকে না তাকিয়ে পারল না। তাছাড়া হাতের কাছেই রয়েছে নানান জাতের পিঠে, না তাকিয়েও পারাও যাচ্ছে না। বড়দের দেওয়া হবে সবার আগে। ছোট হয়ে আসছে রাজহাঁস আর শুয়োরের রোস্ট। ঘ্যাচ ঘ্যাচ কাটছে আর মেহমানদের প্লেটে তুলে দিচ্ছে বাবা সব। আলু ভর্তা আর ক্র্যানবেরির জেলির পাহাড় ছোট হয়ে যাচ্ছে বিপজ্জনক হারে। ছোট বলে অপেক্ষা করতে হলো আলমানজোকে। সবার শেষে ওর প্লেটে দেওয়া হলো খাবার, তবে তৃপ্তির সঙ্গে খেলো। ফ্রুটকেকের দ্বিতীয় টুকরোটা আলগোছে পকেটে ফেলে বাইরে চলে গেল খেলতে। তুষার দুর্গ খেলা হবে এবার। রয়্যাল আর জেমস দল গড়ছে। ফ্র্যাঙ্ক গেল রয়্যালের দলে। আলমানজোকে নিল জেমস। তুষারের বল বানিয়ে ওটাকে গভীর তুষারের উপর
গড়িয়ে গড়িয়ে মস্ত কয়েকটা বল তৈরি করলো দুই পক্ষ মিলে। তারপর সেগুলোকে একটা দেয়ালের সঙ্গে সেটে আরও তুষার দিয়ে ফাঁক ফোকর ঠেসে বন্ধ করে দুর্গ বানিয়ে ফেললো ওরা। তারপর এক এক দল কয়েক ডজন করে তুষারের শক্ত গোলা তৈরি করে ফেলল। তুষারের উপর নিঃশ্বাস ফেলে দুই হাতে চাপ দিলেই তৈরি হয়ে যাচ্ছে গোলা। যুদ্ধ শুরু হবে একটু পরেই। একটা ছড়ি আকাশে ছুঁড়ে দিল রয়্যাল। ওটা নেমে আসতেই ধরল খপ করে। রয়্যাল যেখানটায় ধরে আছে তার উপরের অংশে ছড়িটা ধরল জেমস। তারপর ছড়িটা ছেড়ে দিয়ে রয়্যাল আবার ধরল জেমস, যেখানটা ধরে আছে তার উপরের অংশ। এইভাবে ছড়িটার শেষ মাথা পর্যন্ত চলল। দেখা গেল জেমস ধরেছে ছড়ির সর্বশেষ অংশ। কাজেই দুর্গটা জেমসের দলে। শুরু হলো তুমুল যুদ্ধ। সাই সাই ছুটছে গোলা। গোলার আঘাত থেকে বাঁচবার জন্য কখনো একপাশে সরছে, কখনো নিচু হচ্ছে আলমান্জো। হাঁক ছাড়ছে কোমাঞ্চিদের মতো। ছুটছে গোলা। দেয়ালের উপর দিয়ে দলবল নিয়ে আক্রমণ করে বসলো রয়্যাল। এক লাফে উঠে দাঁড়িয়ে ফ্র্যাঙ্ককে টেনে নামালো আলমান্জো নিচে। গড়াগড়ি করতে করতে গভীর তুষারের মধ্যে চলে এলো ওরা। দুই হাত চালাচ্ছে দুজন দুজনের বিরুদ্ধে গায়ের জোরে। নাকে মুখে তুষার ঢুকে গেল আলমানজোর, তবুও ছাড়ছে না ফ্র্যাঙ্ককে। ফ্র্যাঙ্ক ওকে ফেলে দিল নিচে, কিন্তু কিলবিল করে ওর নিচ থেকে বেরিয়ে গেল আলমানজো। উঠে বসতে গিয়ে ফ্র্যাঙ্কের মাথা ঠুকে গেল আলমানজোর নাকে। রক্ত পড়ছে, কিন্তু পরোয়া না করে ল্যাং মেরে ফেলে দিল ও ফ্র্যাঙ্ককে। তারপর ওর উপর চড়ে বসে বৃষ্টির মতো ঘুষি চালালো। চিৎকার করে বলছে, হার মানো, হার মানো। আলমানজোর নিচ থেকে বেরোবার চেষ্টা করছে ফ্র্যাঙ্ক। ফেলে দেওয়ার চেষ্টা করছে ওকে, কিন্তু পাথরের মতো জমে বসে থাকলো আলমানজো ওর বুকের ওপর। মুখটা ঠেসে দাবিয়ে দিচ্ছে তুষারের গভীরে। বিপদ বুঝে হার মানল ফ্র্যাঙ্ক। চিচি করে বলল, মানছি, মানছি, ছাড়ো। মা এসে দাঁড়ালো দরজায়, চেঁচিয়ে বলল, যথেষ্ট খেলা হয়েছে, এবার ঘরে চলে এসো তোমরা সবাই। ঘরে এসে আপেল খেলো ওরা। গ্লাসে ঢেলে নিল সাইডার। কিছুক্ষণের মধ্যেই মহিলারা ফিরে যাওয়ার জন্য তৈরি হলো। বড় ছেলে মেয়েদের তারা লাগালো। শাল দিয়ে জড়িয়ে নিল কচি বাচ্চাদের। যে যার স্লেতে উঠে কোলে টেনে নিল ল্যাপ রোব। সবার কণ্ঠে তখন গুড বাই, গুড বাই। টুংটাং ঘণ্টাধ্বনি ধীরে ধীরে মিলিয়ে গেল দূরে। ফুরিয়ে গেল ক্রিসমাস। জানুয়ারির প্রথম ২ সপ্তাহ গেল জঙ্গল থেকে কাঠ কেটে আনতে। শীতকালীন স্কুলে ক্লাস আরম্ভ হয়ে গেছে, কিন্তু আলমানজোকে যেতে হলো না। বাবা যেমন দুজন সহকারীর সঙ্গে করে বড় বড় গাছের কাণ্ড ববস্লেডে তুলে নিয়ে আসছে, আলমানজো তেমনি ওর ২ সহকারী পিয়েক আর লুইকে নিয়ে গাছের অপেক্ষাকৃত হালকা অংশ ওর ছোট্ট ববস্লেডে তুলে বাড়ি নিয়ে আসছে। প্রথম প্রথম স্টার আর ব্রাইটকে আগে আনতে কষ্ট হলো। গত শীতের শিক্ষা ওরা প্রায় ভুলেই গেছে। তাছাড়া গোটা গ্রীষ্মকাল মাঠে ময়দানে চড়ে, ইচ্ছেমতো ঘাস পাতা খেয়ে আরাম করে শুয়ে বসে থেকে অভ্যাস খারাপ হয়ে গেছে ওদের। এখন কাজ পছন্দ হচ্ছে না। খুবই ধৈর্যের পরিচয় দিয়ে ধীরে ধীরে ওদের আবার নিজের বশে নিয়ে এলো আলমানজো। কখনো ফুসলিয়ে, কখনো গাজর ঘুষ দিয়ে, কখনো ওদের কানের পাশে চাবুক ফুটিয়ে। ১৫ ফুট লম্বা করে কাটা হয়েছে বিশাল লম্বা গাছগুলো কদিন আগেই। এখন অর্ধেক ঢাকা পড়েছে তুষারে। কোনো কোনো কাণ্ডের ব্যাস ২ ফুটের কম নয়। শক্ত লাঠি দিয়ে চার দিয়ে ওগুলোকে করিয়ে নিয়ে তুলতে হচ্ছে ববস্লেডে। ছোটখাটো দু একটা দুর্ঘটনা যে ঘটল না, তা নয়। দুবার গর্তে পড়ল স্টার আর ব্রাইট, ববস্লেড সহ। একবার ব্যথা পেল আলমানজো গাছের কাণ্ডের বাড়ি খেয়ে। বাবা বলল, এভাবেই শিখতে হয় বাপ, তারপর সাবধানে চলতে হয়। বছরের চাহিদা মতো কাঠ সংগ্রহ হয়ে গেলে মা বলল, এবার আলমানজোর স্কুলে যাওয়া উচিত। আর দেরি করলে এবছর আর কিছু শেখা হবে না।
আলমাঞ্জো বোঝালো, এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে। গম, জব, জই মাড়াই করা, তারপর নতুন বাছুর দুটোকে ট্রেনিং দেওয়া, কত কাজ। তাছাড়া, বলল ও, স্কুলে যাব আমি কি করতে? পড়তেও পারি, বানান করে লিখতেও পারি। আমি তো আর স্কুল টিচার বা স্টোর কিপার হতে চাই না। পড়তে পারো, লিখতে পারো, বানান জানো, শান্ত গলায় বলল বাবা। কিন্তু অঙ্ক পারো? পারি, জবাব দিল আলমাঞ্জো। অঙ্কও পারি কিছু কিছু। ভালো একজন কৃষককে অনেক হিসাব জানতে হয়। কিছু কিছুতে কাজ হবে না বাপ, ভালো অঙ্ক শিখতে হবে। কিছু বলল না আলমাঞ্জো। সকালে উঠে টিফিন বাটি নিয়ে রওনা হয়ে গেল স্কুলের পথে। এবছর কিছুটা পিছনে সিট পেল ও। বই আর স্লেট রাখবার সুবিধে হলো ডেস্কে। মন দিয়ে অঙ্ক শিখল আলমাঞ্জো, কারণ অঙ্ক শিখে নিতে পারলে আর স্কুলে যেতে হবে না ওকে। বাবা বলল, এবার খড় অনেক বেশি হয়ে গেছে, ভাবছি কিছু বেচে দিয়ে আসবো শহরে গিয়ে। পরদিন মিস্টার উইড এলো খড় বেইল করবার যন্ত্রপাতি নিয়ে। কাজটা শিখবে বলে স্কুলে না গিয়ে ঘরেই থেকে গেল আলমাঞ্জো। সকাল থেকে রাত পর্যন্ত চলল খড় বেইল করবার কাজ। প্রতিটা বেইলের ওজন হলো 250 পাউন্ড। রাতে খেতে বসে বিড়বিড় করে আনমনে হিসাব করছে আলমাঞ্জো। এক গাড়িতে 30 বেইল, প্রতি বেল $2 করে হলে প্রতি গাড়িতে আসবে 60। হায় হায় ঈশ্বর, শোনো কি বলে ছোকরা। চোখ বড় বড় করে বাবার দিকে চাইল মা। হাসলো বাবা। মনে হচ্ছে মন দিয়ে অঙ্ক শিখছে বাপ। ভালো তো, কাল চলো না, তুমি বিক্রি করো প্রথম 30 বেল, আমি দেখব। যাবে নাকি স্কুল? যাব বাবা, প্রায় চেঁচিয়ে উঠল আলমাঞ্জো। পরদিন স্কুলে না গিয়ে খড়ের বেলগুলোর উপর উঠে শুয়ে পড়ল ও উপুর হয়ে। নিচে বাবার হ্যাট আর ঘোড়া দুটোর মোটা সোটা পশ্চাৎদেশ দেখা যাচ্ছে। ওর মনে হচ্ছে যেন গাছে উঠেছে। ঝাঁকিতে সামান্য দুলছে বেলগুলো। চাকা থেকে ক্যাচ কোচ শব্দ আসছে। নীল আকাশ, মাঠঘাট তুষারে ছাওয়া, রোদ লেগে ঝকঝক করছে। ট্রাউট রিভারের ব্রিজের কাছে রাস্তার পাশে আলমাঞ্জোর চোখে পড়ল কালো মতো ছোট্ট কি যেন পড়ে আছে। কাছে গিয়ে ঝুঁকে মনে হলো ওটা একটা পকেট বুক। গাড়ি থামাতে বলল ও বাবাকে। নেমে গিয়ে তুলে নিল জিনিসটা, মোটাসোটা একটা মানি ব্যাগ। আবার আলমাঞ্জো উপরে উঠে যেতেই চলতে শুরু করলো ঘোড়াগুলো। মানিব্যাগটা খুলে ও দেখলো অনেকগুলো বড় অঙ্কের নোট ঠাসা রয়েছে ওতে, কিন্তু কোথাও কিছু লেখা নেই যা দেখে চেনা যাবে মালিককে। হাত বাড়িয়ে বাবাকে দিল আলমাঞ্জো ব্যাগটা। ওর হাতে ঘোড়ার রাশ ধরিয়ে দিয়ে মানিব্যাগ খুলল। মোট আছে $1500, বলল বাবা। কার হতে পারে? ব্যাংকে ভয় পায় লোকটা, নইলে এত টাকার সঙ্গে নিয়ে ঘুরতো না। নোটগুলোর ভাঁজ দেখে বোঝা যায় বেশ অনেক দিন ধরেই আছে ওগুলো এই মানিব্যাগের ভেতর। একসঙ্গে ভাঁজ করা এত বড় অঙ্কের নোট দেখে মনে হয় টাকাগুলো একসঙ্গে পেয়েছে লোকটা। সন্দেহপ্রবণ কোনো লোক, দামি কিছু বিক্রি করেছে। কে হতে পারে লোকটা? কথাগুলো আপন মনেই বলল বাবা। তারপর সিদ্ধান্তে পৌঁছলো, থমসন। খুব সম্ভব ওই। কয়েক মাস আগে জমি বেচেছে লোকটা। ব্যাংকে বিশ্বাস করে না, খুবই সন্দেহপ্রবণ মানুষ। তেমনি অসম্ভব কৃপণ, ছোট মনের লোক। থমসন না হয়ে যায় না। মানিব্যাগটা পকেটে রেখে আলমাঞ্জোর হাত থেকে ব্রাশ নিল বাবা। মনে হয় শহরেই পেয়ে যাবে ওকে। প্রথমেই ফিরস্টবলে গেল বাবা ওয়াগন নিয়ে। বিক্রির দায়িত্ব ছেড়ে দিল আলমাঞ্জোর উপর। চুপচাপ দাঁড়িয়ে শুনল দোকানিকে ও কিভাবে কি বোঝায়। 10 বছরের এক বিক্রেতার মুখে ঘরের প্রশংসা শুনে হাসল দোকানি। জিজ্ঞেস করল, কত চাও? প্রতি বেইলের জন্যে $2.25। দাম হাঁকল আলমাঞ্জো। বেশি চাইছো? মাথা নাড়ল দোকানি। এরা তো দাম হয় না। কত হলে ঠিক হয়? জিজ্ঞেস করলো আলমাঞ্জো। $2 বেশি এক পেনিও না।
বলল দোকানি। ঠিক আছে, চট করে বলল আলমান্সো, ওই দামেই বেচবো আমি। বাবার দিকে অবাক হয়ে তাকালো দোকানি। তারপর হ্যাটটা পিছনে ঠেলে দিয়ে আলমান্জোকে জিজ্ঞেস করলো, তাহলে সোয়া $2 করে চাইলে কেন প্রথমে? $2 করে কিনবেন আপনি? পাল্টা প্রশ্ন করলো আলমান্জো। কিনবো। আমি যদি $2 করে চাইতাম, আপনি $1.75 বেশি বলতেন। হেসে উঠল দোকানি। বাবাকে বলল, আপনার ছেলেটা চালাক আছে। বড় হোক আগে, বলল বাবা। বড় হয়ে কি হয়, সেটাই আসল কথা। টাকাগুলো আলমানজোকে গুনে নিতে বলল বাবা। $60 গুনে বুঝে নিল আলমানজো। এবার মিস্টার কেসের স্টোরে গেল ওরা। ওই স্টোরে সব জিনিসের দাম কম বলে সব সময় ভিড়। বাবা এখান থেকেই বাজার করে। মিস্টার কেসের নীতি হচ্ছে লাভ কম, বেচবো বেশি। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকলো ওরা। সবার সঙ্গেই মধুর, বন্ধুসুলভ ব্যবহার মিস্টার কেসের। ছোট বড়তে কোনো ভেদাভেদ নেই, কারণ সবাই তার কাস্টমার। বাবাও সবার সঙ্গে ভালো ব্যবহার করে, কিন্তু সবাইকে সমান বন্ধু বলে মনে করে না। খানিক পরেই পকেট থেকে মানিব্যাগটা বের করে আলমানজোর হাতে দিল। বাবা বলল, যাও, মিস্টার থমসনকে খুঁজে বের করো তুমি। এখানে দেরি হবে মনে হচ্ছে। তুমি ওদিকটা সেরে আসো, সন্ধ্যের আগেই বাড়ি ফিরতে হবে। রাস্তায় ছোট ছেলে, আর কেউ নেই, সবাই স্কুলে। অত টাকা পকেটে নিয়ে রাস্তায় হাঁটতে খুব ভালো লাগলো আলমানজোর। ভাবলো, টাকাগুলো ফেরত পেয়ে কত না জানি খুশি হবে মিস্টার থমসন। বারবার ধন্যবাদ জানাবে ওকে। দোকানে দোকানে খুঁজলো ও। নাপিতের দোকান দেখলো, ব্যাংক দেখলো, নেই। আর একটু এগিয়েই মিস্টার প্যাডকের ওয়াগন শপের সামনে রাস্তা ধারে দেখতে পেল ও মিস্টার থমসনের গাড়ি। দরজা খুলে দোকানের ভিতরে ঢুকলো আলমান্সো। মিস্টার প্যাডক আর মিস্টার থমসন স্টপের পাশে দাঁড়িয়ে একটা হিকরি কাঠ দেখছেন আর কথা বলছেন। চুপচাপ দাঁড়িয়ে থাকলো আলমান্সো, কারণ বড়দের কথার মাঝখানে কথা বলা বেয়াদবি। স্টোভের কারণে গরম হয়ে রয়েছে ঘরটা। কাঠ, চামড়া আর পেইন্টের সুগন্ধ। স্টোভের ওপাশে দুজন কর্মচারী ওয়াগন তৈরি করছে। আরেকজন চকচকে নতুন একটা কালো বাগির চাকায় লাল দাগ টানছে। রাদা করা কোকড়ানো কাঠের ছিলকা স্তূপ হয়ে রয়েছে একপাশে। কর্মচারীরা শীষ দিচ্ছে, মাপ যোগ করে দাগ টানছে কাঠে, রাদা করছে বা করাত দিয়ে কাঠ চিরছে। গোটা পরিবেশটা চমৎকার লাগলো আলমানজোর কাছে। মিস্টার থমসন নতুন একটা ওয়াগন তৈরি করাবেন, তাই দাম দস্তুর করছেন, তর্ক করছেন। কি করে যেন টের পেয়ে গেল আলমানজো। ওয়াগন বিক্রির আগ্রহ রয়েছে বটে, কিন্তু মিস্টার প্যাডক লোকটাকে মোটেও পছন্দ করতে পারছেন না। একটা পেন্সিল দিয়ে খরচগুলো লিখে যোগ দিয়ে দেখালেন। চেষ্টা করছেন মিস্টার থমসনকে সন্তুষ্ট রাখতে। দেখুন, এর কমে আর পারি না, বললেন মিস্টার প্যাডক। এর নিচে আমার লোকদের বেতন উঠাতে পারবো না আমি। ওয়াগন দেখলে আপনি সন্তুষ্ট হবেন, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। সন্তুষ্ট না হলে না হয় নেবেন না। দেখি, আর কেউ যদি এর কমে না পারে, তাহলে হয়তো আমি আপনার কাছেই ফিরে আসব, বললেন মিস্টার থমসন, কণ্ঠস্বরে সন্দেহ আর অবিশ্বাস। বেশ তো, দেখুন বাজার ঘুরে, দামে যদি পোষায় আসবেন। আমি খুব খুশি হব আপনার কাজটা করে দেওয়ার সুযোগ পেলে। কথাটা বলেই আলমানজোর উপর চোখ পড়ল মিস্টার প্যাডকের। আরে, তুমি এখানে? তোমার ছোট্ট লুসি কেমন আছে? মোটাসোটা দৈত্যের মতো দেখতে এই ভালো লোকটাকে আলমানজোর খুব পছন্দ। দেখা হলেই শুয়োর ছানাটার কথা জিজ্ঞেস করেন সব সময়। ছোট্ট নেই আর এখন, স্যার, বলল আলমানজো। 150 পাউন্ডের মতো হবে ওর ওজন। ফিরল মিস্টার থমসনের দিকে। আচ্ছা, আপনি কি একটা মানিব্যাগ হারিয়েছেন? কথাটা শোনা মাত্র আঁতকে উঠলেন মিস্টার থমসন। পাগলের মতো চাপড় মারছেন পকেটগুলোয়, হাত ঢুকাচ্ছেন, খুঁজছেন। হায় হায়, তাই তো, গেল কোথায়?
$1500 ছিল ওতে। সর্বনাশ, হারিয়ে গেছে। তুমি কি করে জানলে? এটাই? হাসি মুখে জানতে চাইল আলমান্জো। হ্যাঁ হ্যাঁ, এটাই। কিছু হাতাওনি তো আবার? বলেই ছো মেরে ওর হাত থেকে ছিনিয়ে নিলেন তিনি মানিব্যাগটা। চট করে খুলে ব্যস্ত হাতে গুনতে শুরু করলেন টাকাগুলো। 2 বার গুনে সন্তুষ্ট হলেন। বিরাট একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন, ছোড়াটা কিছুই চুরি করেনি দেখছি। রাগে চোখ মুখ লাল হয়ে উঠল আলমানজোর। ভাবল, একটা চড় লাগানো যায় না বদলোকটার গালে। প্যান্টের পকেট হাতড়ে কয়েকটা পয়সা বের করলেন মিস্টার থমসন। তার থেকে বেছে একটা নিকেল নিয়ে গুজে দিলেন ওর হাতে। ধর ছোড়া, নে, যা ভাগ এখন। চোখে অন্ধকার দেখছে এখন আলমানজো। ঘৃণায় রি করছে অন্তরটা। কোনোভাবে লোকটাকে আঘাত করবার জন্য ছটফট করছে ওর মন, কিন্তু সামলে নিল। শান্তভাবে পয়সাটা ওর হাতে ফিরিয়ে দিয়ে বলল, ধরুন, আপনার মহামূল্যবান নিকেল, আপনিই রাখুন। ফকিরকে দেবেন। মিস্টার থমসনের নিষ্ঠুর চেহারাটা লাল হয়ে উঠল রাগে। একজন কর্মচারী বিদ্রূপের হাসি হেসে উঠতেই আরও রেগে এক পা এগোলেন তিনি আলমানজোর দিকে। মনে হচ্ছে মারবেন, কিন্তু বাধা দিলেন মিস্টার প্যাডক। অতি নীচ লোক দেখছি আপনি, থমসন। একে চোর বলছেন? এমন আচরণ করছেন যেন ও রাস্তার ফকির। কি মনে করেন আপনি নিজেকে, হ্যাঁ? হারানো $1500 যে ছেলে ফিরিয়ে এনে দিল, তার সঙ্গে এই হচ্ছে আপনার ব্যবহার? নিকেল ধরিয়ে দিচ্ছেন ওর হাতে। জানেন ওকে? চেনেন ওকে? এক পা পিছিয়ে গেলেন মিস্টার থমসন, কিন্তু বিশাল ধর নিয়ে এগিয়ে এলেন মিস্টার প্যাডক। মস্ত একটা মুঠি তুলে ঝাঁকালেন তার নাকের কাছে। কৃপণের বাচ্চা কৃপণ, রক্তচোষা উকুন কোথাকার! রাগে কাঁপছেন মিস্টার প্যাডক। এত বড় অন্যায়! আমার সামনে, আমারই দোকানে! চোখ মুখ পাকিয়ে ভয়ঙ্কর করে তুললেন তিনি। এর মতো একটা সৎ, ভদ্র, ভালো ছেলেকে এমন অপমান! এই বেটা, বের কর $100, না $200 দিবি? বের কর এক্ষুনি, নইলে দেখবি তোর কি করি। মিস্টার থমসন কিছু বলবার চেষ্টা করলেন। আলমানজো কিন্তু কে শোনে কার কথা। বিকট এক হুঙ্কার দিয়ে আরো এক পা এগোলেন তিনি লোকটার দিকে। 200 দিবি তুই, নাকি দেখবি কি করি? ভয়ে কুঁকড়ে গেলেন মিস্টার থমসন। জিভ দিয়ে আঙ্গুল ভিজিয়ে নিয়ে ঝটপট গুনে আলাদা করলেন কয়েকটা নোট। এগিয়ে দিলেন আলমানজোর দিকে। আলমানজো বলল, মিস্টার প্যাডক, প্লিজ বেরো এবার। দূর হ এখান থেকে। গেট আউট। চোখের পলকে ছিটকে দরজার কাছে চলে গেলেন মিস্টার থমসন। বাইরে বেরিয়ে দরাম করে দরজা লাগিয়ে দিলেন। নোটগুলো হাতে নিয়ে বোকার মতো দাঁড়িয়ে থাকলো আলমানজো। ঘটনার আকস্মিকতায় এতই উত্তেজিত যে কথা বলতে গিয়ে তোতলাতে শুরু করলো। বলল, বাবা ওর টাকা নেওয়াটা পছন্দ করবে না। মিস্টার প্যাডক শার্টের গোটানো হাতা নামিয়ে কোট গায়ে জড়ালেন। চলো, আমি বুঝিয়ে বলবো ওকে। কোথায় উনি? সদাই সেরে প্যাকেটগুলো ওয়াগনে তুলেছিল বাবা। আলমানজোকে নিয়ে ঝড়ের বেগে তার সামনে গিয়ে দাঁড়ালেন মিস্টার প্যাডক। খুলে বললেন সব ঘটনা। ওর নাকটা ভেঙে দিতে পারলে খুশি হতাম আমি, বললেন মিস্টার প্যাডক। কিন্তু বুঝলাম তার চেয়েও বেশি ব্যথা পাবে ও কিছু টাকা খসে গেলে। তাছাড়া এটা তোমার ছেলের প্রাপ্য। সততার জন্যে কারো কিছু প্রাপ্য হয় বলে আমার মনে হয় না, বলল বাবা। তবে তুমি যেভাবে অসম্মান থেকে আমার ছেলেটাকে রক্ষা করেছ, সেজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ প্যাডক। আমিও বলছি না যে ধন্যবাদের চেয়ে বেশি কিছু ওর প্রাপ্য ছিল, বললেন মিস্টার প্যাডক। কিন্তু ওই ব্যবহার, ওরকম অপমান সে করতে পারে এইটুকু বাচ্চাকে? ভেবে দেখো, উপকারের প্রতিদানে লোকটা যা করেছে, তাতে আমি বলবো ক্ষতিপূরণ হিসেবে $200 আলমানজোর প্রাপ্যই হয়। তোমার যুক্তিটা উড়িয়ে দেওয়া যায় না। কিছুক্ষণ চিন্তা করে বাবা বলল, ঠিক আছে বাপ, টাকাগুলো তুমি রাখতে পারো। নোটগুলোর দিকে চাইল আলমানজো। $200, 4 বছর বয়সী একটা কোল্টের দাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ প্যাডক,
বাবা বলল, আমার ছেলের হয়ে তুমি যা করেছ সেজন্য আমি সত্যি কৃতজ্ঞ। একজন খদ্দের হারালে। আরে না না, বললেন মিস্টার প্যাডক, ওরকম এক আধজন খদ্দের হারালে কিছুই এসে যায় না আমার। তা আলমানজো, এত টাকা দিয়ে কি করবে ভাবছো? বাবার দিকে চাইলো আলমানজো। টাকাটা ব্যাংকে রাখা যায় না? ওটাই তো টাকা রাখার জায়গা, বলল বাবা। $200, কম না। তোমার দ্বিগুণ বয়সেও এত টাকা ছিল না আমার। আমারও না, বললেন মিস্টার প্যাডক। বাবার সঙ্গে ব্যাংকে ঢুকলো আলমানজো। উঁচু কাউন্টারের ওপাশে লম্বা টুলে বসা ক্যাশিয়ারের মাথাটা শুধু দেখতে পাচ্ছে ও। কানে গোজা কলমটা হাতে নিল ক্যাশিয়ার। গলা বাড়িয়ে আলমানজোকে দেখে নিয়ে বলল, টাকাগুলো আপনার অ্যাকাউন্টে রাখলেই ভালো হতো না স্যার? না, বাবা বলল, টাকাটা ওর, ওর নামেই জমা থাক। দুইবার দুই জায়গায় নাম সই করতে হলো আলমানজোকে। টাকাগুলো গুনে ড্রয়ারে রেখে দিল ক্যাশিয়ার। ছোট্ট একটা বইয়ের উপর আলমানজোর নাম লিখে, ভিতরে $200 অঙ্কে লিখে ওর হাতে ধরিয়ে দিল বইটা। বাইরে বেরিয়ে আলমানজো জিজ্ঞেস করলো, টাকাটা তুলতে হলে কি করতে হবে আমাকে? তুমি চাইলেই ওরা দিয়ে দেবে। তবে একটা কথা খেয়াল রেখো, যতক্ষণ টাকাগুলো ব্যাংকে থাকবে ততক্ষণ ওগুলো বাড়তে থাকবে। প্রতিটা ডলার 1 বছর পর বেড়ে গিয়ে $1.04 হয়ে যাবে। তার মানে এই $200 ঠিক 1 বছর পর বেড়ে হয়ে যাবে $208। বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা, বলল আলমানজো, কিন্তু মনে মনে ভাবছে এখন যে কোনো সময় ইচ্ছে করলেই ও একটা কোল্টের মালিক হতে পারে। নিজে ট্রেনিং দিয়ে ওটাকে মনের মতো করে গড়ে নিতে পারে। সত্যি, আজকের দিনটা ওর জীবনের একটা চমৎকার স্মরণীয় দিন। কিন্তু দিনটা ফুরাবার আগে আরো কিছু স্মরণীয় ঘটনা ঘটে গেল। ব্যাংক থেকে বেরিয়েই দেখা গেল মিস্টার প্যাডক অপেক্ষা করছেন ওদের জন্য। বাবাকে বললেন, কিছু কথা আছে। বেশ কয়েকদিন ধরেই বলবো বলবো করছি, বললেন তিনি। তোমার এই ছেলেটা সম্পর্কেই কিছু কথা। অবাক হলো আলমানজো। আচ্ছা, ওকে গাড়ি তৈরির কারবারে দেওয়ার কথা কখনো ভেবে দেখেছো ওয়াইল্ডার? জিজ্ঞেস করলেন মিস্টার প্যাডক। কই, না তো, শান্ত কণ্ঠে জবাব দিল বাবা। কখনো ভাবিনি। কেন? এই নিয়ে একটু ভেবেচিন্তে দেখতে পারো, বললেন মিস্টার প্যাডক। ব্যবসাটা দ্রুত বাড়ছে ওয়াইল্ডার। দেশটা বড় হচ্ছে, লোক বাড়ছে, ক্রমেই চাহিদা বাড়ছে ওয়াগন আর বাগির। মানুষের চলাচল বাড়ছে, আমাদের উপর খরিদ্দারের চাপ বাড়ছে। একটা বুদ্ধিমান ছেলের জন্যে এটা কিন্তু খুব ভালো একটা লাইন। হ্যাঁ, বলল বাবা। আমার তো নিজের কোনো ছেলে নেই তুমি জানো। তোমার আছে 2 ছেলে, বললেন মিস্টার প্যাডক। কিছুদিনের মধ্যেই তোমার ভাবতে হবে ওকে কোন লাইনে দেওয়া যায়। আমার কাছে দিয়ে দাও না। আমি ওকে কাজ শেখাই, ব্যবসা শেখাই। ওর যদি লাইনটা পছন্দ হয়, একসময় এই ব্যবসাটা ওর হবে। 50-60 জন লোক কাজ করবে ওর অধীনে। শহরের একজন গণ্যমান্য ধনী লোক হিসেবে স্বীকৃতি পাবে। প্রস্তাবটা ভেবে দেখার মতো নয়? হ্যাঁ, শান্ত গলায় বলল বাবা। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভেবে দেখার মতো। তোমাকে ধন্যবাদ প্যাডক। বাড়ি ফিরবার পথে আর একটি কথা বলল না বাবা। আলমানজো চুপচাপ থাকলো। এত ঘটনা ঘটেছে আজ, যে সব জড়িয়ে পেঁচিয়ে যাচ্ছে ওর মাথার মধ্যে। অনেকগুলো ছবি ঘুরছে ওর চোখের সামনে। স্পষ্ট দেখতে পাচ্ছে ক্যাশিয়ারের কালিমাখা আঙ্গুল, মিস্টার থমসনের ঠোঁটের 2 কোণা নিচে নামানোর সরু মুখটা, মিস্টার প্যাডকের মুঠি পাকানো হাত, ব্যস্ত গরম ওয়াগন, কারখানার হাসিখুশি পরিবেশ। ভাবছে মিস্টার প্যাডকের শিক্ষানবিশ হলে ওর আর স্কুলে যেতে হবে না। মিস্টার প্যাডকের কারখানার কাজ ওর খুবই পছন্দ। রাদার ফাঁক গলে বেরিয়ে আসছে চিকন কোঁকড়ানো কাঠের ছিলকি। কি সুন্দর গন্ধ। কাঠের উপর হাত বুলিয়ে দেখছে লোকগুলো কোথাও অসমান রয়ে গেছে কিনা। চওড়া ব্রাশ দিয়ে রং করা হচ্ছে গাড়িগুলো, চিকন ব্রাশ দিয়ে টানা হচ্ছে সরু সরল রেখা।
হিকরি বা ওক কাঠের তৈরি সদ্য পেইন্ট করা চকচকে বাগি বা ওয়াগন কর্মচারীদের গর্বের বস্তু। পকেটের শক্ত ছোট্ট ব্যাংক বইটা ছুঁয়ে দেখল আলমান্জো একবার। স্টারলাইটের মতো একটা কোল্টের চেহারা ভেসে উঠল চোখের সামনে। সরু পা, বড় বড় শান্ত কৌতূহলী চোখ। আহা, স্টার আর ব্রাইটকে যেভাবে শিখিয়েছে ঠিক তেমনি প্রথম থেকে সবকিছু শিখিয়ে নিতে চায় ও সেই কোল্টটাকে। চুপচাপ বাড়ি ফিরল দুজন। চুপচাপ গোলাঘরের কাজ শেষ করলো। রাতে খেতে বসেও দুজনে চুপচাপ। অস্বস্তি বোধ করছে মা। গল্প করবার চেষ্টা করলো। শহরে কি কি ঘটলো জানবার চেষ্টা করলো, কিন্তু প্রশ্নের জবাব ছাড়া আর কিছু সাড়া পেল না বাবার কাছ থেকে। শেষমেশ সোজা সাপটা প্রশ্ন করলো, জেমস, কি চলছে তোমার মনে বলো তো? বাবা বলল, আলমানজোকে মনে ধরেছে। শিক্ষানবিশ হিসেবে নিতে চায় মিস্টার প্যাডক। শুনেই ফাত করে জ্বলে উঠল মা। লাল হয়ে উঠল গাল দুটো। কাঁটা আর ছুরি নামিয়ে রাখলো প্লেটে। আয় হায়, এ আবার কিরকম কথা? বলল মা। যত তাড়াতাড়ি চিন্তাটা মিস্টার প্যাডকের মাথা থেকে বেরিয়ে যায় ততই ভালো। তুমি নিশ্চয়ই দু কথা শুনিয়ে দিয়েছ। আমি তো বুঝি না কেন শহরে গিয়ে মানুষকে তোয়াজ করতে চাইবে আলমানজো। অনেক টাকা কামায় প্যাডক, বলল বাবা। আমার ধারণা আমার চেয়ে অনেক বেশি টাকা জমায় ও ব্যাংকে প্রতি বছর। ওর মনে হয়েছে ছেলেটার জন্যে এটা মস্ত একটা সুযোগ। বলছে ওর সবই এক সময় আলমানজোর হবে। বাহ, বেশ। তেলে বেগুনে জ্বলে উঠল মা। আসলে ঘাবড়ে গেছে। একটা চমৎকার খামার ছেড়ে কেউ শহরে গিয়ে গাড়ি তৈরির ব্যবসা করলে দারুণ উন্নতি করবে, এটা যে ভাবে। আচ্ছা, মিস্টার প্যাডকের টাকাটা আসে কাদের কাছ থেকে? এই আমাদের মতো কৃষকের কাছ থেকে না? আমাদের পছন্দসই ওয়াগন বানাতে না পারলে তার আর করে কমে খেতে হতো না। আমাদের খুশি করেই তো ওর পয়সা। কথাটা সত্যি, বলল বাবা। কিন্তু কোনো কিন্তু নেই এর মধ্যে, জোর দিয়ে বলল মা। এই যে রয়্যাল, দুদিন একাডেমিতে কাটিয়ে এসে জানাচ্ছে স্টোর কিপার হবে। হতে পারে দোকানদারি করে টাকা কামাবে মেলা, কিন্তু তোমার মতো সত্যিকার একজন মানুষ হতে পারবে কোনোদিন? মানুষকে খুশি করতে করতেই যাবে জীবনটা। তোয়াজ করতে হবে ওর প্রতিটা খদ্দেরকে। এটা কি একটা জীবন হলো? আলমানজোর মনে হলো এখনই বুঝি কেঁদে ফেলবে মা। থাক থাক, বলল বাবা। এ নিয়ে মন খারাপ করো না। যা হচ্ছে হয়তো ভালোর জন্যই হচ্ছে। আমি আলমানজোকে এভাবে ভেসে যেতে দেব না, বলল মা। কিছুতেই না। শুনছো কি বলছি? তোমার যেমন লাগছে আমারও ঠিক তেমনই লাগছে, বলল বাবা। কিন্তু সিদ্ধান্তটা আসলে নিতে হবে আলমানজোকে। ওকে জোর করে এই খামারে ধরে রাখতে পারি আমরা, কিন্তু কতদিন? 21 বছর বয়স পর্যন্ত। কিন্তু ও যদি যেতে চায়, আমরা ধরে রাখলে ওর ক্ষতি হবে। আলমানজো যদি রয়্যালের মতো শহরেই যেতে চায়, তাহলে ছোট থাকতেই প্যাডকের শিক্ষানবিশ হওয়া ভালো। খেয়ে চলেছে আলমানজো, শুনছে সব, কিন্তু মুখ থামাচ্ছে না। এক ঢোক দুধ খেয়ে নিয়ে কুমড়োর পায়ের দিকে মন দিল। আয় হায়, ও কি সিদ্ধান্ত নেবে? আপত্তি জানালো মা। কি বা বয়স ওর? আরেক কামড় বসালো আলমানজো। অর্ধেকের বেশি গায়েব হয়ে গেল কুমড়োর পিঠে। বড়রা প্রশ্ন না করলে কিছু বলবার উপায় নেই, কিন্তু ও জানে এটুকু বুঝবার বয়স ওর হয়েছে যে ও বাবার মতো হতে চায়, আর কারো মতো নয়। মিস্টার প্যাডককে ও শ্রদ্ধা করে, কিন্তু তার মতো হওয়ার কোনো ইচ্ছে নেই ওর। মিস্টার থমসনের মতো নিজ লোককেও খুশি করবার চেষ্টা করতে হয় মিস্টার প্যাডককে। তা নইলে একটা ওয়াগন কম বিক্রি হবে। বাবার মতো স্বাধীন আর কে আছে? বাবা যদি কাউকে পছন্দ করে, কেবল তাকেই খুশি করবে। বাধ্য হয়ে ইচ্ছের বিরুদ্ধে কাউকে খুশি করবে না। হঠাৎ খেয়াল করলো বাবা কি যেন বলছে ওকে। ঢোক গিলল ও। তারপর বলল, হ্যাঁ বাবা। গুরুগম্ভীর দেখাচ্ছে বাবাকে। বলল, প্যাডক তোমাকে শিক্ষানবিশ হিসেবে নিতে চায়। তুমি শুনেছ? হ্যাঁ বাবা। তুমি কি বলো?
কিছুই বলতে পারল না আলমানজো। ও শুধু জানে বাবা যা বলবে তাই করবে ও। ভালো করে ভেবে দেখো বাপ, বলল বাবা। আমি চাই তুমি নিজেই তোমার মন স্থির করো। প্যাডকের সঙ্গে গেলে সহজ একটা জীবন পাবে। এখানকার মতো সব ঋতুতেই বাইরে বেরিয়ে কষ্ট করতে হবে না। প্রচণ্ড ঠান্ডায় আরাম করে শুয়ে থাকতে পারবে নিজের ঘরে। ভাবতে হবে না ঠান্ডায় গরুগুলো জমে যাচ্ছে কিনা। বৃষ্টি হোক আর রোদ হোক, ঝড় হোক বা তুষার পড়ুক, তুমি থাকবে ছাদের নিচে নিরাপদ। প্রচুর খেতে পাবে, দামি দামি জামা কাপড় পরবে, টাকা জমাবে ব্যাংকে। জেমস আঁতকে উঠল মা। এটাই সত্য। সত্যিকার ছবিটাই তুলে ধরা উচিত, বলল বাবা। কিন্তু এর আবার অন্য দিকও আছে আলমানজো। শহরে অন্যের উপর নির্ভর করতে হবে তোমাকে বাপ। তুমি যা কিছু পাবে সবই হবে অন্যের দান। কৃষক নির্ভর করে নিজের ওপর, জমির ওপর, আবহাওয়ার ওপর। নিজের খাবার নিজে ফলায় চাষি, নিজের পোশাক তৈরি করে নেয় নিজে, নিজের গাছ কেটে ঘর গরম করে নিজের। হ্যাঁ, পরিশ্রম আছে, তবে নিজের ইচ্ছে কাজ করবে তুমি, কারো হুকুমে নয়। এখানে তুমি স্বাধীন। ওর দিকে চেয়ে আছে বাবা মা দুজনেই। অস্বস্তি বোধ করছে আলমানজো। ও জানে ঘরের মধ্যে বদ্ধ হয়ে থাকবার লোক ও নয়। মানুষকে খুশি করে পয়সা কামাবার কোনো ইচ্ছে ওর নেই। এমন জীবন ও কল্পনাও করতে পারে না যেখানে ঘোড়া গরু প্রান্তর নেই। ঠিক বাবার মতো হতে চায় ও, একদম বাবার মতো। কিন্তু বলতে চায় না সে কথা। সময় নিয়ে ধীরে সুস্থে ভেবে দেখো বাপ, বলল বাবা। কি চাও, মন স্থির করো। বাবা, বলল আলমানজো। বলো বাপ। আমি সত্যি কি চাই বলবো? বলো বাপ। আমি একটা কোল্ড চাই, বলল আলমানজো। আমার নিজের জন্য একটা কোল্ড কিনতে চাইলে তুমি অনুমতি দিবে? $200 নিশ্চয়ই একটা পাবো। আমি নিজে ট্রেনিং দেব ওটাকে। ধীরে ধীরে ফাঁক হলো বাবার দাড়ি। বোঝা গেল বাবা হাসছে। ন্যাপকিন নামিয়ে রেখে চেয়ারের পেছনে হেলান দিল বাবা। ঝিকমিকিয়ে চোখে তাকালো মার দিকে। তারপর আলমানজোর দিকে ফিরে বলল, টাকাটা ব্যাংকে যেমন আছে থাক। সবকিছু আধার হয়ে আসছে বলে মনে হলো আলমানজোর। পর মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল সবকিছু আবার। বাবা বলছে, কোল যদি তোমার এতই পছন্দ, ঠিক আছে, স্টারলাইটকে তুমি নিয়ে নাও। সত্যি বাবা? প্রায় ফুঁপিয়ে উঠল আলমানজো। আমার নিজের? হ্যাঁ বাপ, তুমি পোষ মানাবে, ট্রেনিং দেবে, চড়বে, চালাবে যা খুশি। 4 বছর বয়স হলে ওকে বেচতে পারবে, কিংবা নিজের জন্য রেখে দিতে পারবে, তোমার যা ইচ্ছে। কাল সকাল থেকে ওকে তুমি ট্রেনিং দেওয়া শুরু করতে পারো। শুনছিলেন ফার্মার বয় লরা ইনগলস ওয়াইল্ডারের লেখা আলমানজোর শৈশবের অবিস্মরণীয় গল্প। আশা করি খামারের প্রতিটি দিন, প্রতিটি শিক্ষা আর পারিবারিক ভালোবাসা আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান এই 5 পর্বের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে প্রিয় লেগেছে। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর গল্পের সাথেই থাকুন।